হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আজকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম স্পেশাল 2018 এর রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জেনারেল সায়েন্স থেকে আসা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। এই ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার পাশাপাশি সেই প্রশ্ন রিলেটেড আরও কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ক্লাসটা তোমরা প্রতি মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 7টার সময় ডিজিটাল পড়াশোনা একাডেমি এই ইউটিউব চ্যানেলে করতে পারবে। আজকে থেকে মঙ্গলবারে এই ক্লাসটা একদিন সময় বাড়ানো হলো। এছাড়াও তোমরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় একটা ক্লাস করতে পারবে, যেটাতে পড়ানো হচ্ছে 500খানা টপ ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের এমসিকিউ, যেটা যে কোনো পরীক্ষা যেখানে জেনারেল সায়েন্স আছে সেই সমস্ত পরীক্ষায় আসতে পারে। এই ধরনের ইম্পর্টেন্ট 500খানা এমসিকিউ তোমাদের জেনারেল সায়েন্সের ওপর পড়ানো হচ্ছে, সেটা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময়। তোমরা যারা এখনো ডিজিটাল পড়াশোনা একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। এছাড়া যারা এই ইউটিউব চ্যানেলে প্রথম ক্লাস করছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলছে, ভাস ডিফারেন্স দেশ থেকে বেরোনো একটি নালীর সঙ্গে সংযুক্ত হয়ে মূত্রনালী নামক সাধারণ নালী গঠন করে। তাহলে প্রশ্নটা বলছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স জানো আমাদের প্রজননতন্ত্রের একটা অঙ্গ। সেই ভাস ডিফারেন্স এবং কোনো একটা অঙ্গ যেখান থেকে বেরোনো একটা নালী যেটা ভাস ডিফারেন্সের সঙ্গে যুক্ত হয়ে মূত্রনালী নামক একটি সাধারণ নালী গঠন করেছে, তাহলে সেই অঙ্গটার নাম বলতে হবে যেখান থেকে একটা নালী বেরিয়েছে। তাহলে অপশন দিয়েছে পোস্টিড গ্রন্থি, অপশন বি দিয়েছে শুক্রাশয়, অপশন সি দিয়েছে মূত্রথলি, অপশন ডি দিয়েছে অন্ডকোষ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মূত্রথলি। তাহলে ভাস ডিফারেন্স এবং মূত্রথলি থেকে বেরোনো একটি নালীর সঙ্গে সংযুক্ত হয়ে মূত্রনালী নামক সাধারণ নালী গঠন করেছে। দ্বিতীয় প্রশ্ন, একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে 2 মিনিটে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে, গাড়িটির দ্রুতি কত? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। অঙ্কটা কিন্তু খুবই সোজা অঙ্ক। এখানে আমাদেরকে দ্রুতি বের করতে বলেছে। তাহলে আমরা ত্বরণ ইজিক্যাল টু কি জানি? ত্বরণ মানে আমরা জানি কি বেগ, ঠিক? বেগ বাই হচ্ছে সময়, এটা আমরা জানি ত্বরণ মানে। তাহলে এ ইজিক্যাল টু আমরা জানি ভি বাই টি। আমাদেরকে এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে ভি এর মান বের করতে হবে দ্রুতির মান। তাহলে সেক্ষেত্রে এ ইন্টু টি হবে। এর মান বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি এর মান বলে দিয়েছে 2 মিনিট, সেটাকে সেকেন্ডে নিয়ে নিলাম, তাহলে 60 দিয়ে গুণ করলাম, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 120। এবার এখানে দেখো এককটা কি আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আবার সেকেন্ড দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ড আছে, আর এটা হচ্ছে -2, তাহলে কি আছে, এটা অ্যাকচুয়ালি এইভাবে রয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাকে আমরা সেকেন্ড দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কেটে যাচ্ছে, কি একটা সেকেন্ড থাকছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 120 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 120 মিটার পার সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, ভূমির ওপরে একটি উচ্চতায় অবস্থিত কোন বস্তুর অভিকর্ষজ স্থিতিশক্তিকে ড্যাশ সম্পন্ন কৃতকার্য রূপে সংজ্ঞায়িত করা হয়। বলছে ভূমির ওপর অবস্থিত কোনো একটা বস্তুর অভিকর্ষজীয় স্থিতিশক্তিকে, অর্থাৎ ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর মধ্যে যে অভিকর্ষজীয় স্থিতিশক্তি রয়েছে সেটাকে কি হিসাবে সংজ্ঞায়িত করা হয়? বলছে অপশন এ বস্তুর ওপর অভিকর্ষজ বল প্রয়োগ করায়, বস্তুটিকে কেন্দ্রে স্থাপন করায়, বস্তুটিকে অভিকর্ষের বিপরীতে ভূমির ওপর দাঁড় করিয়ে রাখে, বস্তুটিকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থাপন করায়। তাহলে বলছে ভূমির ওপর একটি উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষজীয় স্থিতিশক্তিকে ড্যাশ সম্পন্ন কৃতকার্য রূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি, বস্তুকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থাপন করায় সম্পন্ন কৃতকার্য রূপে সংজ্ঞায়িত করা হয়।
মানে কোনো একটা বস্তুকে মনে করো এখানে রয়েছে এই বস্তুটাকে আমরা এইখানে একটা উচ্চতা উচ্চতায় তুলে দিয়েছি, এই উচ্চতায় তুলে এই জায়গায় স্থাপন করেছি, তাহলে এই উচ্চতায় বস্তুটার যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সেটা কি এই বস্তুটাকে এই উচ্চতায় তোলার জন্য যে কৃতকার্য সেটার সঙ্গে সমান। অর্থাৎ আমরা জানি কি পোটেনশিয়াল এনার্জি সেটা কি হয় এম জি এইচ। তাহলে এম জি এইচ মানে কি, এখানে এম হচ্ছে ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে কি বস্তুর উচ্চতা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই প্রশ্নটার উত্তর কি হলো। 4 নম্বর প্রশ্নে যাব। বলছে আপেক্ষিক ঘনত্ব হলো এর সমান। নিচের যে অপশন গুলো আছে তার মধ্যে আপেক্ষিক ঘনত্ব কোনটার সঙ্গে সমান? পদার্থের ঘনত্ব বাই তেলের ঘনত্ব, জলের ঘনত্ব বাই পদার্থের ঘনত্ব। অপশন সি বলছে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। অপশন ডি বলছে পদার্থের উপাদানের ঘনত্ব বাই সমগ্র পদার্থের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব, আমরা জল সাপেক্ষে কোনো পদার্থের যে ঘনত্ব পরিমাপ করি সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। তাই এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে আপেক্ষিক ঘনত্ব ইজ ইকাল টু পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব, অপশন সি। 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ হলো উভয় লিঙ্গ ফুল। নিচে যে শস্যগুলোর নাম দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি উভয় লিঙ্গ ফুল রয়েছে? অপশন এ তরমুজ, অপশন বি সরিষা, অপশন সি নারিকেল, অপশন ডি পেঁপে। তাহলে উভয় লিঙ্গ ফুল কাকে বলে? প্রথমে আমাদের জানতে হবে উভয় লিঙ্গ ফুল কাকে বলে। উভয় লিঙ্গ ফুল হচ্ছে সেই ফুলগুলো যে ফুলগুলোর মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় স্তবকই বর্তমান থাকে, সেই সমস্ত ফুলগুলোকে আমরা বলে থাকি উভয় লিঙ্গ ফুল। তাহলে এখানে আমাদের যে অপশন গুলো দিয়েছে তার মধ্যে সরিষা হচ্ছে অপশন বি সরিষা, এটা একটা উভয় লিঙ্গ ফুল। এদের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই বর্তমান থাকে। 6 নম্বর প্রশ্ন বলছে সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্রটি হলো। তাহলে সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র কোনটা? তোমরা মনে রাখবে সোডিয়াম, সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু, ঠিক? তাহলে সোডিয়াম যদি একটা ক্ষার ধাতু হয় তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হয়? 1 হয়। এবার SO4, SO4 এর যদি আমরা যোজ্যতা মাপি সেটা হয় কত? 2 হয়। কেন? SO4 সবসময় SO4 2- এই আয়ন রূপে এটা অবস্থান করে। তাহলে সোডিয়াম সালফেট, এটা হচ্ছে সালফেট, এটা হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম আর এদিকে রয়েছে সালফেট, তাহলে এর কত রয়েছে? 2 রয়েছে। এর যোজ্যতা কত রয়েছে? এর যোজ্যতা রয়েছে হচ্ছে 2। আর সোডিয়ামের যোজ্যতা কত রয়েছে? সোডিয়ামের যোজ্যতা রয়েছে 1। যখন কোনো যৌগ গঠিত হয় তখন কি হয়, এই পাশের যোজ্যতাটা এই পাশের যৌগে যায়, আর এই পাশের যোজ্যতাটা এই পাশের যৌগে যায়। তাহলে এদিকে রয়েছে কে? সোডিয়াম, এদিকে রয়েছে কি? সালফেট। তাহলে সোডিয়ামের যোজ্যতা যাবে কোথায়? সালফেটে। আর সালফেটের যোজ্যতা কোথায় আসবে? সোডিয়ামের নিচে। তাহলে এখান থেকে ফাইনাল প্রোডাক্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে Na2SO4। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ডি Na2SO4। 7 নম্বর প্রশ্ন বলছে মেন্ডেলিপের পর্যায় সারণীতে অনাবিষ্কৃত মৌলগুলির জন্য ফাঁকা প্রকোষ্ঠ রেখে দেওয়া হয়েছিল। নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি পরবর্তীকালে পর্যায় সারণীতে স্থান পায়? তাহলে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা তৈরি করেছিলেন সেখানে তিনি বেশ কিছু ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। সেই ফাঁকা জায়গাগুলোতে তিনি কিন্তু শুধু ফাঁকা রাখেননি, সেখানে কি ধরনের মৌল হতে পারে সেই সম্বন্ধে তিনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। তাহলে সেই মেন্ডেলিভের পর্যায় সারণীর অনাবিষ্কৃত মৌলগুলোকে পরবর্তীকালে আবিষ্কার করা হয়েছিল, এবং সেগুলোকে আবিষ্কার করার পর তাদের যে বৈশিষ্ট্য মেন্ডেলিভের যে ভবিষ্যৎবাণী করে যাওয়া মৌলের যে বৈশিষ্ট্য তার সঙ্গে মিলে যাওয়ায় তাদেরকে সেই ফাঁকা স্থানগুলোতে রাখা হয়েছিল। এই ধরনের মেন্ডেলিভের পর্যায় সারণীতে 3খানা ফাঁকা স্থান ছিল। সেই ফাঁকা স্থানে যে 3টে মৌল পরবর্তীকালে আবিষ্কার হওয়ার পর রাখা হয়েছিল, সেই 3টে মৌলের মধ্যে কোন মৌলটা এখানে আমাদের অপশনের মধ্যে দেওয়া রয়েছে, যে 4টে মৌল তার মধ্যে একটা সেই মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী করা 3টে মৌলের মধ্যে একটা মৌল। তাহলে আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যেটা রয়েছে জার্মেনিয়াম, জিই। এটা পরবর্তীকালে মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী করা মৌলগুলোর মধ্যে একটি অন্যতম। মেন্ডেলিভের যে 3খানা ফাঁকা স্থান রেখেছিলেন এবং তাদের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে অন্যতম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যালিয়াম, জার্মেনিয়াম আর হচ্ছে স্ক্যান্ডিয়াম। এই যে 3টে মৌল জার্মেনিয়াম,
জার্মেনিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম আর হচ্ছে স্ক্যান্ডিয়াম। এই যে তিনটে মৌল, এদের জন্য মেন্ডেলিভ কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন। 8 নম্বর প্রশ্ন বলছে, যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন কি পরিবর্তন হবে? অর্থাৎ কোনো একটা বস্তু নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা রয়েছে, সেখান থেকে তাকে যদি আমরা উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুতে নিয়ে যাই তাহলে বস্তুর ওজনের কি রূপ পরিবর্তন হবে? তার ওজন কি কমে যাবে? অপশন বি বলছে একই থাকবে, অপশন সি বলছে দক্ষিণ মেরুতে বেড়ে যায় আর উত্তর মেরুতে কমে যায়, এন্ড অপশন ডি বলছে বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তাহলে একটা পৃথিবীর যদি মনে করি এটা তার নিরক্ষীয় রেখা, এই নিরক্ষীয় রেখা, আর এটা হচ্ছে মেরু, এটা দক্ষিণ মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। এবার কোনো বস্তুকে এখান থেকে যদি আমরা উত্তর দিকে নিয়ে যাই বা দক্ষিণ দিকে নিয়ে যাই তাহলে তার ওজনের কিরূপ পরিবর্তন হবে? তোমরা মনে রাখবে যে কোনো বস্তুকে যদি বিষুব রেখা থেকে মেরুর দিকে নিয়ে যাওয়া হয় তাহলে পারে কিন্তু জি এর মান বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো বস্তুকে যদি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যায় তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কিন্তু বৃদ্ধি পায়। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি বৃদ্ধি পায়, এবার তোমরা বলো যে বস্তুর ভর যেটা এম, তার কি কোনো পরিবর্তন হয়? বস্তুর ভরের কোনো পরিবর্তন কিন্তু হয় না। সে চাঁদে নিয়ে গেলেও তার ভর যা থাকবে, পৃথিবীতেও তাই থাকবে, বৃহস্পতিতে নিয়ে গেলেও তাই থাকবে, আবার মহাশূন্যে নিয়ে গেলেও কিন্তু সেই বস্তুর ভর কিন্তু যা ছিল তাই থাকবে। অর্থাৎ ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে বস্তুর ভরের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে বস্তুর কি পরিবর্তন হচ্ছে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ওই বস্তুটির ওপর প্রযুক্ত যে অভিকর্ষজ ত্বরণ তার মান চেঞ্জ হচ্ছে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যা ছিল মেরু অঞ্চলে গেলে বেড়ে যাচ্ছে। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ ইজিক্যাল টু কি হবে? আমরা জানি এম ইন্টু জি ডাব্লিউ ইজিক্যাল টু, ডাব্লিউ ইজিক্যাল টু যদি এম ইন্টু জি হয় তাহলে মেরু অঞ্চলে গেলে কি হয়? জি এর মান বাড়ে, তাহলে বস্তুর ওজন কি হবে? বেড়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওজন বেড়ে যাবে। এখানে তোমাদের একটা প্রশ্ন এইচডব্লিউ দিচ্ছি, সেটা তোমরা উত্তরটা কমেন্ট বক্সে জানাবে যে কোনো বস্তুকে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে সেই বস্তুর ওজন কি হবে? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হবে? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 9 নম্বর প্রশ্ন বলছে 1 নিউটন ইজিক্যাল টু কি হবে? এই যে চারটে অপশন দেওয়া হয়েছে, চারটের মধ্যে 1 নিউটন ইজিক্যাল টু কি হবে? দেখো এখানে আমরা জানি কি বল ইজিক্যাল টু কি? বস্তুর ভর ইন্টু ত্বরণ, বস্তুর ওপর প্রযুক্ত বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ। এবার যদি আমরা কি বলেছে, বল মানে কি জানি? বল হিসাব হচ্ছে নিউটন। যদি 1 নিউটন বল প্রযুক্ত হয় কোনো বস্তুর ওপর তাহলে বস্তুর ভর কি হবে? 1 হতে হবে। এবার বস্তুর ভরটাও যদি 1 হয় তাহলে বস্তুর ত্বরণটাও কি হবে? 1 হবে। তাহলে বস্তুর ভর কি? 1 SI তে হচ্ছে কি কেজি এককে হবে, আর ত্বরণ কি হবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গুণ করলে পারে আমরা কি পাবো? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? এটা কোনটার সঙ্গে মিলছে? এটা মিলছে অপশন এ, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ব্রায়োফাইটের নিম্নস্থ ত্বকীয় কোষ থেকে প্রসারিত স্ফীতি গুলিকে বলা হয় ড্যাশ। বায়োফাইট যে উদ্ভিদ রয়েছে তাদের নিম্নস্থ ত্বকীয় কোষ থেকে যে প্রসারিত স্ফীতিগুলি তৈরি হয় সেগুলোকে কি বলে? অপশন এ বলছে থ্যালাস, অপশন বি বলছে রাইজয়েড, অপশন সি বলছে ক্যাপসুল, অপশন ডি বলছে সেটা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ওইগুলিকে কি স্ফীতিগুলিকে বলা হয় রাইজয়েড। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে কি ওই স্ফীতিগুলোকে বলা হয় রাইজয়েড। একটি বাড়িতে এক মাসে 9 × 10⁸ জুল বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে। একক বা ইউনিটে সেই পরিমাণ বিদ্যুৎ খরচ কত হবে সেটা বলতে হবে। যে একটা মাসে
9 × 10⁸ জুল বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে। এখন ইউনিট একারকে ইউনিটে কত বিদ্যুৎ খরচ হয়েছে। আমাদের বাড়িতে যে বিদ্যুতের বিল আসে সেটা কিসে মাপা হয়? সেটা মাপা হয় ইউনিট এই এককের মাধ্যমে। তাহলে ইউনিটে আমাদের বের করতে হবে, আমাদের বলেছে জুলে বলে দেওয়া আছে, তাই সেটাকে আমাকে সেখান থেকে ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে বলো 1 ইউনিট ইজ ইকাল টু কত হয়? 3.6 ইন্টু 10⁶ জুল, এটা হচ্ছে 1 ইউনিট ইজ ইকাল টু। তাহলে 9 ইন্টু 10⁸ এত জুল ইজ ইকাল টু কত হবে? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? 9 ইন্টু 10⁸ কে আমরা ভাগ করে দেব 3.6 ইন্টু 10⁶ দিয়ে। এখানে যদি 10⁶ কাটি তাহলে এখানে 8 কেটে গিয়ে 2 থাকবে। তাহলে আসছে যেটা সেটা হচ্ছে 9 ডিভাইডেড বাই 3.6 ইন্টু 10⁻²। তো এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটার ফাইনাল যেটা আসবে 250 ইউনিট। তাহলে 250 ইউনিট হয়ে যাবে এখানে সঠিক উত্তর আমাদের অপশন সি, 250 ইউনিট কারেন্ট খরচ হয়েছে। 12 নম্বর প্রশ্ন বলছে C6H14 একটির কটি আইসোমার রয়েছে? তাহলে এই সংকেত বিশিষ্ট, এটা একটা সাধারণ সংকেত, এই সংকেত বিশিষ্ট কোন যৌগের কতগুলি আইসোমার রয়েছে? আইসোমার মানে একই সংকেত বিশিষ্ট কতগুলি যৌগ হওয়া সম্ভব, সেই সংখ্যাটাকেই আইসোমার বলে। তাহলে দেখো আমরা যদি লিখি এখানে কটা কার্বন আছে? 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমরা যদি লিখি CH3 CH2 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 আর এটা হচ্ছে CH3, তাহলে এটা একটা যৌগ তৈরি হলো। এখানে তোমরা গুণে দেখবে যে 6টা কার্বন আছে আর 14খানা হাইড্রোজেন আছে, তাহলে এটা হলো একটা আইসোমার। এবার 2 নম্বর দেখি, 2 নম্বরটা লিখছি CH3 CH2 CH CH2 CH3, 1টা 2টো 3টে 4টে 5টা আর এখান থেকে একটা CH3, 6টা। এটা একটা হলো। 3 নম্বর দেখো কি হচ্ছে, এটা এখানে CH, এটা CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3, তাহলে এখান থেকে একটা CH3, এটা 3 নম্বর হলো। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। এবার দেখো 4 নম্বর যেটা লিখছি সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এইভাবে লিখি CH3 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 CH2 CH3, দেখো এখানে একটা আইসোমার। আর 5 নম্বরে আর একটা দেখো, 5 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে CH3 CH CH CH3 CH3 CH3, 1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো এই 5খানা আইসোমার তৈরি হয়েছে, তাই অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এই 5টা। এছাড়া আর আইসোমার তৈরি করা সম্ভব নয়। এগুলো বাদ দিয়ে যদি কোনো আইসোমার তৈরি করা সম্ভব হয় তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে না 5টা না তারও বেশি আইসোমার গঠন করা সম্ভব। 13 নম্বর প্রশ্ন বলছে একটি দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো। তাহলে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এইরকম প্রশ্ন মোটমাট আমি এখনো পর্যন্ত 7-8খানা করিয়ে দিয়েছি। আশা করছি এটার উত্তর খুবই সোজা এবং তোমরা নিজেরাই অন্তত
উত্তর কি হবে সেটা বুঝতে পেরেছো বা আইডিয়া করতে পেরেছো। তাহলে আবারও তোমাদের বলে দিই যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ইজিক্যাল টু 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আর ইজিক্যাল টু 2f। দুটি বিন্দু প্রান্ত জুড়ে বিভব প্রভেদ হলো 20 ভোল্ট। এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সরাতে কৃতকার্য হয় 60 জুল। তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে বহমান তড়িৎ আধান কত? এরম অঙ্ক অনেক করানো হয়েছে, তবু আরেকবার বলছি, এরকম দুটো বিন্দু আধান রয়েছে যাদের মধ্যে বিভব পার্থক্য আছে 20 ভোল্ট। এবার এই একটা বিন্দু থেকে এই বিন্দুতে আমরা যদি কোনো একটা চার্জকে সরাই তাহলে আমাদের 60 জুল কার্য করতে হয়। তাহলে ওই দুটো বিন্দুর মধ্যেকার আধানের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি কৃতকার্য ইজিক্যাল টু ভোল্ট ইন্টু আধান। তাহলে এখানে আমাদের কৃতকার্য আর ভোল্ট দিয়ে দিয়েছে, তাহলে আধান কিউ বের করতে হবে, সেটা ইজিক্যাল টু ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ হচ্ছে 60 জুল ডিভাইডেড বাই হচ্ছে 20 ভোল্ট। এখান থেকে কাটলে পরে আসবে 3 কুলম। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 3 কুলম। NO2 এর ধোঁয়া ড্যাশ রঙের হয়। NO2 এর ধোঁয়া কি রঙের হয়? অপশন এ বলছে ফ্যাকাশে হলুদ রঙের, অপশন বি বলছে বাদামি রঙের, অপশন সি বলছে লাল রঙের, অপশন ডি বলছে হলুদ রঙের। তাহলে NO2 এর ধোঁয়া হয়ে থাকে বাদামি রঙের। অপশন বি, বাদামি রঙের ধোঁয়া দেখতে পাওয়া যায় NO2। 16 নম্বর প্রশ্ন বলছে একটি 11 কেজি ভরযুক্ত বস্তু দ্বারা ধারণ করা শক্তি নির্ণয় করো যখন সেটি মাটি থেকে 7 মিটার উচ্চতায় অবস্থিত। এবং এখানে আমাদের জি এর মান বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড। যদি বলে না দেয়া থাকতো তাহলে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে কাজ করতাম, কিন্তু যেহেতু আমাদের বলে দিয়েছে 9.8, তাহলে আমাদেরকে 9.8 নিয়েই কাজ করতে হবে। তাহলে একটা বস্তুকে নিচে থেকে ওপরে তুললে বস্তুটাতে যে শক্তি তৈরি হয় সেই শক্তিকে আমরা কি শক্তি বলি? কিছুক্ষণ আগে পড়িয়েছি। সেই শক্তিকে আমরা বলি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এই স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু হচ্ছে উচ্চতা, বস্তুকে যে উচ্চতায় তোলা হয়েছে। আমাদের গিভেন ডেটাগুলোর মধ্যে আমরা ভর পেয়েছি 11 কেজি, জি এর মান পেয়েছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ এর মান পেয়েছি 7 মিটার। এই সব কিছুকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 754.6 এত জুল। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে, যে অঙ্কগুলো সমস্যা হচ্ছে, বুঝতে পারছো না, নিজেরা করতে পারছো না, আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই জাতীয় অঙ্ক বেশি করে প্র্যাকটিস করাবো। 17 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ হলো পঞ্চম পর্যায়ের সব থেকে ধাতব মৌল। তাহলে পঞ্চম পর্যায়ের সব থেকে ধাতব মৌল কোনটি? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোনা, অপশন সি প্ল্যাটিনাম, অপশন ডি রুবিডিয়াম। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রুবিডিয়াম। রুবিডিয়াম হচ্ছে পঞ্চম পর্যায়ে অবস্থিত মৌলগুলির মধ্যে সব থেকে বেশি ধাতব মৌল। কেন সব থেকে বেশি ধাতব মৌল? আমরা জানি কোনো পর্যায় বরাবর বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, লেফট টু রাইটের দিকে যদি যাই, তাহলে মেটালিক ক্যারেক্টার সেটা ক্রমশ ডিক্রিজ করে, অর্থাৎ হ্রাস পায়। তাহলে পঞ্চম পর্যায় বরাবর যদি আমরা হাঁটতে থাকি তাহলে আমরা দেখব রুবিডিয়াম হচ্ছে পঞ্চম পর্যায়ের একদম 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে পঞ্চম পর্যায়ে যদি 1 নম্বর গ্রুপে অবস্থান করে তাহলে পারে আমরা কি বলবো? রুবিডিয়ামই হচ্ছে সব থেকে বেশি পরিমাণ ধাতব। এখানে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে এই 5 নম্বর পর্যায়ে রুবিডিয়াম দেখো প্রথম মৌল, আর বি লেখা রয়েছে রুবিডিয়াম। এই রুবিডিয়াম হচ্ছে প্রথম মৌল, তাহলে এটাই হচ্ছে সব থেকে বেশি ধাতব হবে। 18 নম্বর প্রশ্ন বলছে পিবি প্লাস CuCl2 তা থেকে তৈরি হয়েছে PbCl2 প্লাস Cu। এটা কি ধরনের বিক্রিয়া?
অপশন এ বিয়োজন বিক্রিয়া, অপশন বি প্রতিস্থাপন বিক্রিয়া, অপশন সি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, অপশন ডি সংযোগ বিক্রিয়া। তাহলে এখানে কি ধরনের বিক্রিয়া হবে? এটা পিবি প্লাস সিইউ সিএল টু, তা থেকে তৈরি হয়েছে পিবি সিএল টু প্লাস সিইউ। তাহলে এখানে দেখো সিইউ এর সঙ্গে সিএল টু ছিল, সেটা পিবির সঙ্গে সিএল টু হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে গিয়ে পিবির সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার মানে কি হলো, এই সিএল টুর প্রতিস্থাপন হয়েছে, যে কপারের সঙ্গে ছিল সেখান থেকে গিয়ে লেডের সঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ সিএল টুর কি হয়েছে? প্রতিস্থাপন হয়েছে। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, অপশন বি। সমযোজী বন্ধনযুক্ত অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন হয় কারণ তাদের অপশন এ বলছে আন্তঃআণবিক বল ক্ষীণ হয়, আন্তঃআণবিক বল ভীষণ শক্তিশালী হয়, অপশন সি বলছে আন্তঃআণবিক বল শক্তিশালী হয়, অপশন ডি বলছে আন্তঃআণবিক বল মাঝারি হয়। তোমরাই জানো যে কঠিন পদার্থে যদি আমরা দেখি তাহলে তার মধ্যে অণুগুলো একদম এরম ভাবে ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় অবস্থান করে, তাই জন্য এদেরকে আমরা বলি কঠিন পদার্থ। ঠিক সলিডে কি হয়ে যায়, অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করা শুরু করে, তখন আমরা সেটাকে বলি যে এটা লিকুইড। আর যখন এই অণুগুলোই অনেকটা দূরে দূরে অবস্থান করা শুরু করে দেয় তখন সেটাকে আমরা বলি গ্যাসীয়। তাহলে যখন সলিড অবস্থায় রয়েছে, অণুগুলো ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় রয়েছে সলিডের মধ্যে, তাহলে তোমরা জানো একটা কঠিন পদার্থকে গলাতে বেশি পরিমাণ তাপ শক্তি দিতে লাগে। তাহলে কঠিন পদার্থ যে তার হচ্ছে কি গলনাঙ্ক সব বেশি হয়, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটোই বেশি হবে। তারপর কি হয়, লিকুইড পদার্থের যেহেতু একটু ছাড়া ছাড়া অবস্থায় থাকে তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার থেকে একটু কম হবে। আর গ্যাসিয়াস পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কম, যার জন্য তারা গ্যাসীয় অবস্থায় থাকে সব সময়ের জন্য। তাহলে এই কঠিন আর বাদবাকি লিকুইড বা গ্যাস, এই দুটো স্তরের মধ্যে বা এই দুটো স্টেটের মধ্যে মেন ডিফারেন্সটা কোনটা? যে কঠিনের মধ্যে অণুগুলো ঘন সংঘবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ কাছাকাছি অবস্থান করে, অণুগুলোর মধ্যে একটা বল কাজ করে। তাহলে এখানে যখন সমযোজী বন্ধনে দুটো যৌগ যুক্ত হচ্ছে, এখানে যখন সমযোজী বন্ধনের মাধ্যমে দুটো অণু যুক্ত হচ্ছে তখন তাদের মধ্যে কিন্তু আন্তঃআণবিক বল ক্ষীণ হয়, অর্থাৎ ওই যে অণুগুলো যুক্ত হচ্ছে সেই অণুগুলোর মধ্যেকার কিন্তু বল খুব হালকা হালকা হয়, ইন্টারাকশনটা খুব হালকা ইন্টারাকশন হয়। তার ফলে কি হয়, মৌলগুলোকে সহজে ভেঙে ফেলা সহজ হয়, অর্থাৎ সমযোজী বন্ধন অপেক্ষাকৃত দুর্বল বন্ধন হয়, সেই জন্যে এদেরকে সহজে ভেঙে ফেলা যায়। তাহলে এই বন্ধন যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে কি হলো, তার গলনাঙ্কটা কমে গেল, অর্থাৎ অল্প তাপ দিলে পারি সেটা গলে যাবে সেই পদার্থটা। সেই জন্যে উত্তরটা আমাদের হয়ে যাবে যে আন্তঃআণবিক বলটা ক্ষীণ হয়, অর্থাৎ আন্তঃআণবিক বলটা খুব দুর্বল হয়, সেই কারণের জন্য সমযোজী বন্ধনে যুক্ত অণুগুলোর কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব কম হয়। 20 নম্বর প্রশ্ন বলছে মানব মস্তিষ্কের ওজন গ্রামে কত? অপশন এ বলছে 1200 থেকে 1400 গ্রাম, অপশন বি বলছে 120 থেকে 140 গ্রাম, অপশন সি বলছে 1800 থেকে 2000 গ্রাম, অপশন ডি বলছে 2500 থেকে, অপশন ডি বলছে 250 থেকে 300 গ্রাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে 1200 থেকে 1400 গ্রাম হচ্ছে আমাদের মস্তিষ্কের ওজন। তোমরা এখানে ছবিতে আমাদের মস্তিষ্কটা দেখতে পাচ্ছ, এই মস্তিষ্কের ওজন হচ্ছে 1200 গ্রাম থেকে শুরু করে এটা হচ্ছে 1400 গ্রাম এর মধ্যে হয়ে থাকে। আজকের ক্লাসে এই 20টা প্রশ্নই ছিল। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের ক্লাস আরো করার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করো। সকলকে ধন্যবাদ।